আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগতম। আজ আমরা ক্যাশ ফ্লোর চতুর্থ ক্লাস করব। এর আগে ক্যাশ ফ্লোর তিনটা ক্লাস হয়েছে। তিনটা ক্লাসে আপনার ক্যাশ ফ্লোর বেসিক 100% করানো হয়ে গেছে। এখন আমরা একটু ক্যাশ ফ্লোর কঠিন কঠিন অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। বেশি জটিল না, হালকা জটিল। প্রবলেম থ্রিতে বলতেছে প্রেজেন্টেড বিলো দা প্রেজেন্টেড বিলো আর ডাটা টেকেন ফ্রম দ্য রেকর্ডস অফ ফরচুন লিমিটেড। ফরচুন লিমিটেডের আম, কিছু তথ্য এখানে দেওয়া আছে, সেটার আলোকে আমাদের ক্যাশ ফ্লো করতে হবে। নিচে বলে দিচ্ছি, প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ইনডিরেক্ট মেথডে করতে বলছে। এখন এই অঙ্ক করার জন্য, আজকের অঙ্ক করার জন্য আগের তিনটা ক্লাস করা বাধ্যতামূলক। যদি কেউ তিনটা ক্লাস না করে থাকেন, তাহলে আজকের ক্লাসটা আপনারা বুঝবেন না। আর আগের ক্লাসগুলো যদি করা থাকে, তাহলে আজকের ক্লাসটা আপনার বুঝবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এক কাজ করেন, মেসেঞ্জার গ্রুপ থেকে আগের তিনটা ক্লাসের ভিডিও দেখেন। দেখে পরবর্তীতে এই ক্লাসের ভিডিওটা দেখবেন। দুইটা ভিডিও দেখে পরে পঞ্চম ক্লাসটা করবেন, তাহলে ভালো বুঝতে পারবেন। আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বললে আমাদের একটা ঘর করতে হয়, এরকম ঘর। এখানে আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এরকম কথা লিখি। লিখার পর নেট মুনাফা, নেট ইনকাম লিখবো। এটার পরে লিখতে হয় অ্যাডজাস্টমেন্ট। এগুলো আগের ক্লাসে সবাইকে শেখানো হয়ে গেছে। প্রশ্ন থেকে এই তথ্য খুঁজে বের করতে হবে আমাকে। প্রথমে নেট ইনকাম খুঁজে বের করবো, এখানে আছে কিনা আমরা খুঁজে দেখবো। আছে, সি নাম্বারে কিন্তু আমরা নেট ইনকাম পেয়ে গেছি 4,600 টাকা। এখন আমরা লিখে ফেললাম এটা, 4,600। এরপর আমাকে 46,000, 4,600 না, 46,000। এরপর আমাকে ডিপ্রিসিয়েশন বের করতে হয়। ডিপ্রিসিয়েশন দেখি কোথায় আছে। প্রশ্ন ডিপ্রিসিয়েশন আছে কি দেখতেছি, না, ডিপ্রিসিয়েশন খুঁজে পাইনি আমরা। সবসময় যে ডিপ্রিসিয়েশন দেওয়া থাকবে এরকম না, প্রশ্ন কঠিন করলে ডিপ্রিসিয়েশন দিয়ে দিবে না। কিভাবে পাবো? এই যে ডিপ্রিসিয়েশন এটার ভিতরে আছে, ডিপ্রিসিয়েশন এই জিনিসটার ভিতরে আছে। বছরের শুরুতে ডিপ্রিসিয়েশনের ব্যালেন্স ছিল 40,000 2013 সালে। এখন আছে 20,000। এখন আবার সমন্বয় কিছু বলছে, প্ল্যান্ট অ্যাসেটস দ্যাট কস্ট টাকা 50,000। যে একটা সম্পদের দাম 50,000 টাকা ছিল, আর 80% ডিপ্রিসিয়েটেড। 50,000 টাকা দামের জিনিস 80,000 অবচয় নষ্ট হয়ে গেছে। তো 50,000 80% কত? 40,000 টাকা একেবারে নষ্ট হয়ে গেছে। ওয়ার সোল্ড ডিউরিং দ্য ইয়ার 2014 ফর টাকা 8,000। সেটা 8,000 টাকায় বিক্রি করা হয়েছে। আচ্ছা, এতটুকু লাইন থেকে এতটুকু বুঝতে পারছি যে একটা জিনিস ছিল 50,000 টাকা দামের, এটা 80% অবচয় হয়েছে। অবচয় হওয়ার পর এটা বেচে বেচে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন এটার বেসিক বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি ঘটছে। আগে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের প্রথমে ছিল 40, 2000 প্রথমে দিকে বিগিনিং 40,000 টাকার জিনিস ছিল। যখন বিক্রি করে দেওয়া হয়, তখন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন থেকে বাদ দিয়ে দেওয়া হয় 40-এ 50-এর 80%। 50-এর 80%, অর্থাৎ 40,000 টাকা বাদ দিয়ে দেওয়া হয়। বাদ দেওয়ার পর নতুন ডিপ্রিসিয়েশন হলে, সেলস হইলে বাদ দিয়ে দিতে হয়। নতুন ডিপ্রিসিয়েশন হলে সেটা যোগ করতে হয়। ধরে নেন একটা নতুন ডিপ্রিসিয়েশন একটা হইছে, পরবর্তীতে এন্ডিং ব্যালেন্স বেরিয়ে আসে। এটা হলো বেসিক। আপনার 40,000 টাকা অবচয় ফান্ডে ছিল ব্যাংকে, যখন এটা বিক্রি করে দিবেন, তো এই ফান্ড থেকে টাকা উঠে ফেলবেন, উঠে নতুন সম্পদ কেনার ব্যবস্থা করবেন। তাহলে এই 40,000 টাকার ব্যাংকে ছিল, বিক্রি করছি যেটা, এটা আমাদের 40,000 হয়ে গেছে, উঠে ফেলছে, জিরো হয়ে গেছে।
এমন একটা অপচয় হইলো, ওই অপচয়টা যোগ করার পর আমার এখানে ব্যালেন্স, ইন্ডিং ব্যালেন্স আছে 20,000 টাকা। তার মানে এখানে ব্যালেন্সটা কত? এখানে ব্যালেন্সটা 20,000। এই শূন্যর সাথে 20,000 যোগ করলে এটা আসে। ডিপ্রিসিয়েশনের মান আসলো 20,000। এটা ছিল বেসিক, যে কেন কি হলো। এখন আপনি তো বেসিক বুঝেন না, ধরে নেন যে স্যার আমি তো এত ভালো স্টুডেন্ট না, আমার তো এইসব বেসিক মনে থাকে না, আমাকে শর্টকাটে শিখান, এত কিছু শিখতে হবে না। আপনি এটা শিখবেন, ডিপ্রিসিয়েশনের সূত্র শিখবেন, ওয়ার্কিং ওয়ান। ডিপ্রিসিয়েশন সমান সমান এন্ডিং ব্যালেন্স প্লাস সেলস মাইনাস ওপেনিং ব্যালেন্স। এন্ডিং ব্যালেন্স 20,000, সেলস যে হয়েছে জিনিসটা ওটা হলো 50,000-এর 80%, আর ওপেনিং হলো 40,000। ক্যালকুলেশন করছি, 20,000 টাকা ডিপ্রিসিয়েশন আসছে। এই সূত্র মুখস্থ করলে হবে। এই একটা সূত্র দিয়েই উজ্জ্বল রাশি বের করা যায়। এই একটা সূত্র দিয়েই আপনার প্রোডাক্ট সেল, প্রোডাক্ট বাই, প্রোডাক্ট পারচেজ যা আছে এ টু জেড বের করবে এক সূত্র দিয়ে। ডিপ্রিসিয়েশন আমি বের করে নিলাম। আচ্ছা, এরপর এরপর আমাকে যা করতে হবে এটা তো আপনারা জানেন, যে লাভ, প্রফিট এন্ড লস হয়েছে কিনা সেটা বের করতে হবে। এখানে একটা লস হয়েছে। হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটি ক্যারি এট কস্ট 43,000 on December 31st, 2013 were sold in টাকা 34,000। 43,000 টাকা দিয়ে কিনছিলাম, পরে এগুলোর দাম বাড়ে না, পরে 34,000 টাকায় বিক্রি করছি, লস হয়ে গেছে। লস তো আমরা বুঝতে পারলাম। কত টাকা লস হলো? লস অন সেলস, লস অন সেলস অফ ইনভেস্টমেন্ট হেল্ড টু ম্যাচুরিটি। 43,000 টাকায় কেনা ছিল, বিক্রি করা হয়েছে 34,000 টাকায়। লস হলে সম্পদ কমে, টাকা বাড়ে। এমন আরো কি লস আছে আমরা দেখতেছি। এই জায়গায় একটা লস করছি আমরা। এখানে 50,000 টাকা দামের জিনিস 80% নষ্ট হয়েছে, মানে 40,000 নষ্ট হয়ে গেছে। 10,000 টাকা আছে জিনিসটার দাম। এখন আমি যাই বিক্রি করছি 8,000 টাকায়, 2,000 টাকা এখানে ধরা খাইছি। এইটাও একটা লস। লস অন সেলস অফ ইকুইপমেন্ট। কিভাবে? 50,000 টাকা দামের জিনিস ছিল, অবচয় হলো 50,000-এর 80%। 10,000 টাকা দাম, 40,000 টাকা নষ্ট হয়েছে, তাহলে আমার তো 40,000, 10,000 টাকা থাকে, আমি বিক্রি করছি 8,000, 2,000 টাকা এখানে আর লস এসছে। এই দুইটা তিনটাই কিন্তু আমি বের করে নিলাম নতুন নতুন, লস এবং অবচয়। এরপর আমাদের সম্পদের হ্রাস বৃদ্ধি আসার কথা। সম্পদ আছে, কারেন্ট অ্যাসেট একটা মাত্র, কারেন্ট লাইবিলিটি একটা আছে। কারেন্ট অ্যাসেটস আগে ছিল 60,000, এখন হচ্ছে 85,000, মানে 25,000 বাড়ছে। যদি 25,000 বাড়ে তাহলে টাকা কমবে। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, 80 মাইনাস 65। 25,000 না, 80 না মাইনাস কত, 65 না কত, 55 দেখলাম। 85 মাইনাস 60, 85 মাইনাস 60। 25,000 বাড়ছে, সম্পদ বাড়লে টাকা কম। কারেন্ট লাইবিলিটির বিষয়টা কি বলছে দেখি আমরা। কারেন্ট লাইবিলিটির বিষয়টা তারা বলতেছে যে প্রথমে ছিল 22,000, এখন আছে 40,000। এটা 40 না 40,000 হবে, হ্যাঁ। তাহলে 18,000 বাড়লো, 18,000 বাড়লো, ইনক্রিজ। 40 মাইনাস 22, 18,000 বাড়লো। দায় বাড়লে টাকা বাড়ে, শেষ। সব যোগ করে এখানে নামাচ্ছি, 24,000 টাকা পজিটিভ আসছে। এটার সাথে এটা যোগ করলাম, 70,000। নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 70,000। এই পর্যন্ত বুঝতে পারলে একটু কষ্ট করবেন, ওকে লিখবেন, না বুঝলে বলতে পারেন স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব।
আজকে আমরা আরেকটা জিনিস বেসিক বুঝবো, যে জিনিসটা আগে বুঝি নাই, বা এই ক্যাশ ফ্লোর এ টু জেড শেখার জন্য আজকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো। ক্যাশ ফ্লোর ভিতরে যাবো একেবারে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কেন এই ম্যাজিকের মতো এই অঙ্কটা মিলে যায়, সেটার কিছু অংশ আজকে ক্লাসে শিখবো। এখন সম্পদ কেনা বেচা নিয়ে একটু আলোচনা যাচ্ছি। প্রথমে কথা হলো, কেনা বেচা করতে গেলে এই যে এখানে কিন্তু 34,000 টাকা দিয়ে বিক্রি করছি একটা জিনিস, এখানে 8,000 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করছি। এটা কিন্তু দুইটা জিনিস বিক্রি করছি সমন্বয়ে সুন্দর করে লেখা। তো এটা নিয়ে মাথা না ঘামিয়ে আমি এখানে লিখে ফেললাম যে সেলস অফ ইনভেস্টমেন্ট, সেলস অফ ইকুইপমেন্ট। একটা হলো 34,000 টাকায় বিক্রি করছে, এটা 8,000 টাকা। 8,000, এটা 34,000 এবং 8,000। আমি এটা নিয়ে মাথা ঘামাবো, সমস্যা নেই, একটু ঘামায় আসি। ইনভেস্টমেন্ট নিয়ে একটু আলোচনা করে আসি। ইনভেস্টমেন্টে 53,000 টাকা দামে ছিল, এখন 43,000 আছে। 53 ছিল, 43 আছে। ছিল 53, আছে 10। 53 ছিল, 10 আছে। এখানে আনছি তফাৎটা আনি সবসময়, এখানে 34 আনলাম কেন? তো বাকি 9,000 কই গেল? ওই যে 9,000 কিন্তু উপরে লিখে আসছি, 9,000, 9,000 কিন্তু প্লাস করছি, মনে রাখছে? এই 34 প্লাস করলাম এখানে, 9,000 প্লাস করছি। 34 আর 9 প্লাস করলে কিন্তু 43 হয়। আর 53 আর 10-এর ডিফারেন্স কত? 43। 43,000 আনলাম আমরা দুই স্টেপে আনলাম। একবার 9,000 আনলাম এক জায়গায়, আরেক জায়গায় 34,000 আনলাম। দেখেন কেন মিলে যায়। ডিফারেন্স গুলো দুই জায়গায় আনলাম। লস হিসাবে আনলাম 9,000, 34,000 আনলাম হলো সেলস হিসাবে। হিসাবটা কিন্তু আমাদের মিলল। আগের অঙ্কগুলো তো এরকম হিসাব হয়েছে, আমরা কিন্তু টের পাইছি না, কারণ আমরা ওই ওই যে নিচ থেকে দেখে দেখে করে ফেলছি। যে এখানে লেখা আছে যেহেতু ইকুইপমেন্ট 10,000 পারচেস করলাম, উপরে যায় আর খোঁজ খবর নিয়ে নেই 10,000 সত্যি আছে কিনা। এই দেখেন এখানে আছে 38 আর এখানে আছে হলো 30, মিলে নাই। কিন্তু এখানে 10,000, 10,000 দিয়ে অঙ্ক করে ফেলছি, উপরে আর মিলাই নাই, মিলবে। ওই যে 2,000 টাকা যে, এই যে এখানে 2,000 টাকা যে আছে, যে নষ্ট হওয়ার পর ফালাই দিছি, 2,000 টাকা যে ফালাই দিছি, এটা তো এই জন্য তো এখানে ফালাই দেওয়ার ফলে 38-এ, এই যে এখানে যে 38 আর 2,000 হলে 40 হইতো না? এই দেখেন আর সহজ যাই, 10 থেকে 2 গেলে থাকলো, ফালাই দেওয়ার পর নষ্ট হয়ে গেছে। 10 থেকে 2 গেলে থাকে 8, আমি অঙ্কে কিন্তু 8 আনছি। আর এখানেও কিন্তু 8 ডিফারেন্স, 30 থেকে 38 বাদ দিলে 8 ডিফারেন্স। এটা ঘুরে ফিরে মিলেই যায়, আপনি যদি নিচ থেকে পরেও করেন তাও মিলবে, উপরে থেকে পড়লেও মিলবে। আচ্ছা, আমরা এরপরে যাই, আমরা প্ল্যান্ট অ্যাসেটস, ইকুইপমেন্ট, প্ল্যান্ট অ্যাসেটস যাচ্ছি না। এখানে লেখা 2,15,000, এখানে লেখা 3,35,000। এখন তো ঝামেলায় পড়লাম আমরা। 2,15,000, 3,35,000। প্রথমে ছিল 2,15,000, এখন 3,35,000। ভেজালে কি হয়েছে? ভেজালটা হয়েছে কি, আমরা এখানে দেখতেছি 50,000 টাকার মাল বিক্রি করছি, তাহলে কমার কথা। এই 2,15,000 থেকে 50,000 কমে হওয়ার কথা 1,65,000। এখন আপনি লিখে রাখছেন 3,35,000। অবশ্যই আপনি পারচেস করছেন, না হলে বাড়ার কোনো অপশনই নেই। 2,15,000 থেকে 3,35,000 হয়ে গেল। বাড়ার কারণ কি? আমি তো বিক্রি করছি, আমরা জানি। বাড়লো কিভাবে? বাড়ার কারণটা হলো আমি কিনছি। এটা প্রশ্নে বলে নাই, এটা ইকুইপমেন্ট না, প্লান্ট, যন্ত্রপাতি। তো বাড়লো যে অবশ্যই পারচেস করছি, এটা বলা নাই, আমাকে বুঝে নিতে হবে। এখন এটা কিভাবে বাড়লো বুঝবো কিভাবে? এই ডিপ্রিসিয়েশনের সূত্রটাই আমি ইউজ করব। এই সূত্র ব্যবহার করে আমি এটাকে ইউজ করব। ইন্ডিং প্লাস পারচেস সমান সমান ইন্ডিং প্লাস সেলস মাইনাস অপারেটিং ব্যালেন্স। দেখি তো মিলে কিনা। ইন্ডিং ব্যালেন্স হলো 3,35,000,
সেলস হলো 50,000 টাকার মাল বিক্রি করছে, ওপেনিং হলো 2,15,000, আসবে 1,70,000 আসে। 100 দিয়ে কাজ শেষ। 1,70,000, তাহলে 1,28,000 টাকা এখানে মাইনাস আসে। নেট ক্যাশ ইউজড বাই অফ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মাইনাস আসছে, এই জন্য ইউজড। ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। ডিভিডেন্ড দেওয়া আছে কিনা দেখবো, না দেওয়া থাকলে বের করে নিতে হবে। দেখতেছি আমরা দেওয়া আছে কিনা। ডিভিডেন্ড আছে 10,000 টাকা দেওয়া আছে, তো সো প্রবলেম নাই। এরপর আপনার ডিভিডেন্ডের পরে হলো বন্ড আর শেয়ার। দেখি বন্ড আর শেয়ার কি অবস্থায় আছে। বন্ড হলো চেঞ্জ হয়েছে, শূন্য ছিল 75, মানে কিনছি আমরা বন্ড বা বিক্রি করছি, ইস্যু করছি। আর স্টকের কোনো চেঞ্জ নাই, সো আমার আনতে হবে না, আমাকে পরিবর্তন নেই। তাহলে ইস্যু লিখবো, বন্ড ইস্যু লিখে 75,000 লিখবো। ইস্যু করলে টাকা আসে, ডিভিডেন্ডে টাকা যায়। আর শেয়ার স্টক বলতে কিছু নাই, এই জন্য আনি নাই, পরিবর্তন হয় নাই, সো আনি নাই। 65,000 টাকা প্লাস। প্লাস হলে কি আমাদের লিখতে হয়, নেট ক্যাশ প্রভাইডেড বাই ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটা যোগ করে এখানে লিখবো, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস। 7,000 প্লাস আসতেছে। নেট ক্যাশ ইনক্রিজ, এটার সাথে বিগিনিং ব্যালেন্স যোগ করব। বিগিনিং ব্যালেন্স প্রশ্নে দেয়া আছে, বিগিনিং ব্যালেন্স প্রশ্নে দেয়া আছে হলো 8,000। এন্ডিং ব্যালেন্স 15,000। এই 8,000 যোগ করলাম, তো এখানে থাকলো 15,000। এটা যে আসলো, এটার নাম এন্ডিং ব্যালেন্স। শেষ। মিলছে, তার মানে অঙ্ক হয়েছে। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝলে কোয়েশ্চেন করা যাবে। অঙ্কটা খুব দ্রুত শেষ করার মূল কারণটা হলো, আগে আপনাদের এইটার বেসিক 100% দেওয়া হয়েছে, এই জন্য আজকে একটু দ্রুত সবকিছু শেষ করছি। আরো কিছু আলোচনা করার আছে এই জন্য। হ্যাঁ, বলেন কি প্রশ্ন। স্যার আসসালামু আলাইকুম স্যার, এখানে রিটার্ন আর্নিং এর কিছু হবে না? এই যে ডিভিডেন্ড আসছে, রিটেন আর্নিং এর আরেক নাম ডিভিডেন্ড, ওটা আসছে। আমি আপনাকে এই বিষয় নিয়ে আলোচনা করবো, ওয়েট করে। আর কারণ কোয়েশ্চেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ডেপ্রিসিয়েশনটা আরেকটু বুঝাই দিতেন। আচ্ছা, ঠিক আছে। আর কারণ কোয়েশ্চেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে অন্যান্য অঙ্ক থেকে আজকে যে ব্যতিক্রম যে দুই তিনটে ইস্যু করছেন, ওগুলো যদি আরেকবার কাইন্ডলি রিপিট করতেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিপ্রিসিয়েশনটা আমরা ফার্স্টে আলোচনা করব। ডিপ্রিসিয়েশন যদি প্রশ্নে আমরা কোথাও না পাই খুঁজে, তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্রের আইটেম গুলো অবশ্যই দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে আমরা দেখি। এই সূত্রের আইটেম গুলো, এই যে এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটাই হলো ডিপ্রিসিয়েশন। ওপেনিং ব্যালেন্সটা লিখবো আর এন্ডিং ব্যালেন্সটা লিখবো। আর যদি কোনো সম্পদ সেল হয়, সেল হইলে ওই সেলকৃত সম্পদের অবচয়টা লিখতে হবে। যেমন সেল হয়েছে 50,000 টাকার সম্পদ, ওটার অবচয় হলো 80%, 40,000 টাকা। এই যে 50,000-এর 80%, 40,000 টাকা আসতেছে। আর এই ওপেনিং এন্ডিং ব্যালেন্সটা যোগ হচ্ছে, সূত্রে মানগুলো বসাইছি, আমাদের ডিপ্রিসিয়েশন বেরিয়ে আসলো। এভাবে পারচেসটাও যদি দেওয়া না থাকে, সম্পদ কেনা বেচার জিনিসটা যদি দেওয়া না থাকে বা সম্পদের মান উচ্চ থাকে, পারচেস বের করার জন্য এই সূত্র ইউজ করে ফেলবো। এন্ডিং ব্যালেন্স, সেলস, ওপেনিং ব্যালেন্স লিখে দিব, হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন আপনাদের ক্যাশ ফ্লো কিভাবে মিলে এবং ক্যাশ ফ্লো ইউজ, যারা আমার কাছে পড়েন তারা জানেন, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টের 100% মিলাই। মিলানোর কারণটা হলো, সবগুলো আইটেম যায়। ক্যাশ ফ্লোতে অ্যাসেটের প্রকারভেদ কয়টা, কারেন্ট অ্যাসেটস, আর একটা হলো ফিক্সড অ্যাসেটস। আমি আর একটু ছোট করি। বেসিক আলোচনা হচ্ছে, যারা এগুলো বুঝেন তাদের জন্য উপকারী, আর যারা বুঝেন না তাদের কিন্তু ওই সিস্টেমে সূত্র শিখাই দিয়ে শেষ করে ফেলছি, ক্লাস শেষ।
লাইবিলিটি দুই রকম, কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি, ওনার ইকুইটি অথবা কম স্টক হোল্ডার ইকুইটি, স্টক হোল্ডার ইকুইটি। এটার একটা ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে এই আইটেমগুলো থাকে, ব্যালেন্স শিট যারা করে আসছেন। আর ক্যাশ ফ্লো, অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি, ইনভেস্টিং, ফিনান্সিং অ্যাক্টিভিটি। কারেন্ট অ্যাসেট যা আছে সব চলে আসবে। কারেন্ট লাইবিলিটি যা আছে সব চলে আসবে। ফিক্সড অ্যাসেটস যা আছে এখানে আসবে। লং টার্ম লাইবিলিটি, ওনার ইকুইটি এই জায়গাগুলোতে আসবে। ব্যালেন্স শিটের 100% কোনো আইটেম বাদ যাবে না, সবাই আসবে। এখন আপনার প্রশ্ন, চলেন আমরা প্রথম দিকে যাই, একেবারে প্রথম অঙ্কে। ক্যাশ আনতে হয়েছে সবার শেষে, ক্যাশটা আমাদের লাস্টে আনছে, একেবারে এখানে ক্যাশ আসে, আনতে হয়েছে আমাদের। আচ্ছা, যে অঙ্কটা করাচ্ছি এটা দিয়ে একটু বুঝাই, তাহলে ইনস্ট্যান্ট বুঝে ফেলবেন। ক্যাশ আমরা আনছি, কারেন্ট অ্যাসেট আনছি, কিন্তু কোথায় আনছি? অপারেটিং অ্যাক্টিভিটিসে। লং টার্ম ইনভেস্টমেন্ট আনছি, কোথায় আনছি? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। প্ল্যান্ট অ্যাসেটস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, মানে এই দুইটা ছিল আমাদের ফিক্সড অ্যাসেটস এর ইয়ে, এই দুইটা আমাদের লং টার্ম ইয়ে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে গেল। আর উপরটা ছিল অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা 1 নম্বরে গেছে, এটা 2 নম্বরে গেছে, এটা 2 নম্বরে গেছে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মানে ডিপ্রিসিয়েশন, এই আইটেমটা আমরা আনছি। এখন বলবেন স্যার এই অঙ্কে তো আমি ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেখে আনি নাই, এইখান থেকে ফ্রিতে পেয়ে গেছিলাম, ওই যে এখানে 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 ফ্রিতে পেয়ে গেছিলাম, ওইটা দেখে দেখে করে ফেলছি। নিচে দেওয়া থাকলে আর উপরে আমরা কষ্ট করে খুঁজাখুঁজি করি না, নিচে দেওয়া থাকলে উপরে খোঁজাখুঁজি করি না। দেখেন এই দুটো তফাৎ কত, 66 থেকে 42 বাদ দিলে কত থাকে? 24,000 টাকা, এই যে দেওয়া আছে নিচে। এই জন্য অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনকে আমরা টাচ করছি কিন্তু বুঝি নাই, টাচ করছি কিন্তু জানি নাই বা বুঝি নাই। হ্যাঁ, ডিপ্রিসিয়েশন দেওয়া আছে বলে এটাকে টাচ করি না সাধারণত। আচ্ছা, এরপর আমরা চলেছি লাইবিলিটি পাশে চলে গেলাম। লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি অপারেটিং অ্যাক্টিভিটিসে নিয়ে আসছি একে, এটা একে আসছে ডিপ্রিসিয়েশনটা। লং টার্ম লাইবিলিটি 2-এ, স্টক হোল্ডার ইকুইটি 2-এ। এখন আপনি বলেন স্যার রিটেন আর্নিংটা টাচ করেন না কেন? রিটেন আর্নিং এর রূপ হলো দুইটা, একটা হলো নেট ইনকাম আর একটা হলো ডিভিডেন্ড। এরা যদি দেওয়া থাকে এদেরটা দেখে দেখে বসায় দিই, আর এটাকে আমি টাচ করি না। কিন্তু এই আইটেম যদি সমন্বয় দেওয়া না থাকে, তাহলে এই রিটেন আর্নিং ছাড়া আমার কোনো গতি থাকবে না। অর্থাৎ রিটেন আর্নিং আমরা আনছি, কোথায় আনছি? ডিভিডেন্টের ভিতরে এই জিনিসটা নিয়ে আসছি, নেট ইনকাম এবং ডিভিডেন্টের ভিতরে এই রিটেন আর্নিং কে নেওয়া হয়েছে। অর্থাৎ ব্যালেন্স শিটের সব আইটেম আমি টাচ করছি। যেমন এই অঙ্কে যাইবার ক্যাশ টাচ করছি, অ্যাকাউন্টস আনছি, মার্চেন্ট লেনদেন আনছি, এটা আনছি, অ্যাকাউন্ট ডিপ্রিসিয়েশন মানে ডিপ্রিসিয়েশন আনছি, অ্যাকাউন্টস পেবল আনছি, ট্যাক্স পেবল আনছি, কমন স্টক আনছি, প্রিমিয়াম আনছি। এই যে কমন স্টক আর প্রিমিয়াম এক জিনিস, এই যে 50 আর এখানে আছে 64 আর 2 কত হয়? 66। আমরা 16,000 টাকা আনছিলাম, একটু দেখাই দিই আপনাদের কিভাবে আনছিলাম। 6,000 টাকা আনছিলাম, এই যে 2,200 × 30, 6,000 আনছিলাম। এই যে 4,000 আর 2,000, 6,000 টাকা, 6,000 টাকা অঙ্কে আনছিলাম। অর্থাৎ প্রিমিয়ামটা এই স্টকের সাথে যোগ করে আনছিলাম। হ্যাঁ, রিটেন আর্নিং মানে নেট ইনকাম আনছিলাম। অর্থাৎ এই ব্যালেন্স শিটের প্রতিটা আইটেমে আমি আনছি, হয়তো রিটেন আর্নিং আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা না টাচ করে নিয়ে আসছে আর কি। তো ক্যাশ ফ্লো মিলাতে হলে আপনাকে এই যে ব্যালেন্স শিটের সবগুলো আইটেমে আনতে হবে, সমন্বয়ের কিছু হেল্প নিতে পারবো আর কি, নিয়ে আমরা এই অঙ্কটা করি আর কি। আমি আজকে আরো কিছু গভীরভাবে ক্যাশ ফ্লো আলোচনা করছি,
আমরা কেন গভীরভাবে আলোচনা করতেছি কারণটা হলো এটা 3টা ইয়ারে আছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে। সো আপনাকে যদি ভালো করে শিখে রাখা হয় তাহলে 3 ইয়ারেই আপনি এখান থেকে 10 নাম্বার কনফার্ম করতে পারবেন। তা আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাস আবার দেখা হবে। 4টা ক্লাস করে নেক্সট ক্লাসটা করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।